বাংলাদেশে যে অবৈধভাবে দখলকারী মোহাম্মদ সৎখর মোহাম্মদ ইউনূস, তার অবস্থা কি হবে, তার ভবিষ্যৎ কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সফলতা নিয়ে এখন আর কোনো মানুষ স্বপ্ন দেখে না। ধেয়ে আছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস সরকার কি পালানোর জায়গা পাবে, যা বললেন সালাউদ্দিন। তো বন্ধুরা, এই অন্তর্বর্তীকালীন সরকার কি কি ভুল করেছে, যার জন্য তিনি ব্যর্থ হয়েছে, তা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গোলাম মাওলা রনি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের নিউজে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল নিউজে। সর্বপ্রথম আমরা শুনবো সালাউদ্দিনের বক্তব্য, তিনি কি বললেন ডক্টর ইউনূসকে। তারপরে আমরা চলে যাব গোলাম মাওলা রনির কাছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি, পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন। সো বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে নতুন একটি মাত্রা যোগ হয়েছে এবং সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে বাংলাদেশের উপরে কি মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিচ্ছে। আর এই গ্লোবাল ভিলেজে আমরা জানি যে একটি দেশ আরেকটি দেশের উপর নির্ভরশীল এবং একটি দেশের সাথে আরেকটি দেশের অনেক বিষয় নিয়ে ব্যবসা বাণিজ্য অনেকগুলো বিষয় সম্পৃক্ত থাকে। তো সেই প্রেক্ষাপটে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের উপর স্যাংশন দেয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে এবং বর্তমানে যে আমাদের যে বাংলাদেশে যে অবৈধভাবে দখলকারী মোহাম্মদ সৎখর মোহাম্মদ ইউনূস, তার অবস্থা কি হবে, তার ভবিষ্যৎ কি হবে। সো এইগুলো নিয়ে সারা বিশ্বেই বাংলা ভাষাভাষীদের মধ্যে আলোচনা হচ্ছে এবং প্রত্যেকটি বাঙালি এই বিষয়টি নিয়ে কনসার্ন। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ এই বিষয়টি নিয়ে কনসার্ন। কারণ হচ্ছে যদি বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়া হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ কি হবে, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি হবে, আমাদের পরিবারের ভবিষ্যৎ কি হবে, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে। আর সর্বোপরি এই সৎখর মহাজন ইউনূসের যে সর্বশেষ গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তার ভবিষ্যৎ কি হবে। সে কি মার্কিন যুক্তরাষ্ট্র পালাতে পারবে না পালাতে পারবে না, নাকি মানুষের গণতোলায় খেয়ে বাংলাদেশি মারা যাবে। এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়টি আলোচনার মাত্রাটি আরেকটু বৃদ্ধি পেয়েছে যখন সাম্প্রতিককালে এনডিটিভিতে একটি নিউজ হয়েছে এবং সেই নিউজে প্রতিবেদনে একজন আমেরিকান, ভারতীয় বংশোদ্ভূত একজন আমেরিকান, তার নাম হচ্ছে ডক্টর ভারত বড়াই। উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি বলেছেন যে ওনার বক্তব্যটা এনডিটিভিতে ঠিক এইভাবে আসছে যে ইন্ডিয়ানস আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশন এগেনস্ট বাংলাদেশ। সো তার মানে হচ্ছে উনি যেটি বলতে চাচ্ছেন যে আমেরিকাতে বসবাসরত যে ইন্ডিয়ানরা আছেন, ওনারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন করবেন যে বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়ার জন্য। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমেরিকানরা একটা বিশাল প্রভাব বিস্তার করে, আর সেটি যদি হয়, তাহলে এনডিটিভির প্রতিবেদন অনুসারে সেটি যদি হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। তাহলে আমাদের দেশটির ভবিষ্যৎ কি অন্ধকার? তাহলে আমাদের দেশটিকে স্যাংশন দিয়ে আসছে, আমাদের দেশে কি দুর্ভিক্ষ হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা চিন্তিত, সারা বাংলাদেশের মানুষ আজকে চিন্তিত এবং বিশ্বের বিভিন্ন দেশে যারা বসবাসরত আছে প্রত্যেকটি মানুষই এই বিষয় নিয়ে চিন্তিত যে আমাদের দেশটি কোথায় যাচ্ছে। এমন একটি সুন্দর দেশ এই সৎখর মহাজন ইউনূস কোথায় নিয়ে যাচ্ছে। তারপরে আপনারা জানেন যে এটি সবার কাছেই পরিষ্কার যে হিলারি ক্লিন্টন হচ্ছে সৎখর মহাজন ইউনূসের খুব ঘনিষ্ঠজন এবং ক্লিন্টন ফাউন্ডেশনে ইউনূস নিয়মিত ডোনেট করতেন। তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প ইউনূসের প্রতি স্বভাবতই, যেহেতু তার প্রতিপক্ষ, তার
এই জন্য ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের আগে তার টুইটারে, যেটি এখন এক্স হয়ে গিয়েছে, এখানে বলেছে সে নিজেই বাংলাদেশে যে বসবাসরত মাইনরিটি আছে তাদের উপরে যে হামলা হচ্ছে, তাদের উপরে যে আক্রমণ হচ্ছে, তাদের বাড়িতে যে আক্রমণ হচ্ছে, ব্যবসা বাণিজ্যের যে আক্রমণ হচ্ছে, তাদের বাড়িতে যে আগুন দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার টুইটারে বর্তমান এক্সে সে কনসার্ন প্রকাশ করেছে। সে বলেছে যে কমলা হ্যারিস যদি নির্বাচিত হয় তাহলে এটি দেখাশোনা করবে না, কারণ যেটি জো বাইডেন যেটি করেনি। সে তার এটি একটি নির্বাচনী প্রতিজ্ঞা বলতে পারেন বা ম্যানিফেস্টো বলতে পারেন, যে সে বলেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছে সে যদি ক্ষমতা আসে তাহলে সে এটি ভালোভাবে এটি দেখবেন, বাংলাদেশের যে মাইনরিটি আছে তাদের অধিকারগুলো নিয়ে সে কথা বলবেন এবং দেখবেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা যদি এনডিটিভির সাক্ষাৎকারে ভারত ভরায় যেই কথা বলেছেন এবং টুইটারে যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন, এই দুইটি বিষয় যদি আমরা একত্রে করি, বিশ্লেষণ করি, এবং আরেকজন ব্যক্তি কিন্তু একটি কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে নতুন যে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে যে দায়িত্ব নেবেন, প্রধান হিসেবে দায়িত্ব নেবেন, সেও কিন্তু একজন হিন্দু এবং ইন্ডিয়ান বংশোদ্ভূত। সেও এই ব্যাপারে তার কনসার্ন প্রকাশ করেছে। তার মানে সমগ্র বিষয়গুলো যদি আমরা একত্রে আলোচনা করি, সমগ্র বিষয়গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব যে বাংলাদেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন কিন্তু আসছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন যদি বাংলাদেশের উপরে ধেয়ে আসে, তাহলে কাদের উপরে আসবে, কারা আক্রান্ত হবে? দেখেন, প্রথম যদি আপনি বলেন যে ব্যক্তি পর্যায়ে স্যাংশন আসবে, সেই ব্যক্তি পর্যায়ে হবে, উপদেষ্টারা হবে আসিফ, নাহিদ, মাহফুজ, যারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চাচ্ছে, যারা হিন্দুদের উপরে হামলা করার জন্য উস্কে দিচ্ছে। ইউনূসের উপরে আসবে, সৎকর মহাজন ইউনূসের উপরে আসবে, কারণ তার নেতৃত্বে এগুলো হচ্ছে। তারপর প্রতিষ্ঠান হিসাবে যদি বলেন যে বাংলাদেশ আর্মির উপরে আসবে, আর্মির উপরে যদি আসে সেটি কি হবে? জাতিসংঘ সহ যত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে সেই শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ আর্মিদেরকে ফেরত পাঠানো হবে, বা নতুন করে ওখানে কোনো শান্তিরক্ষা মিশনে নেওয়া হবে না। কারণ এখানে এনডিটিভিতে যে সাক্ষাৎকার দেওয়া হয়েছে, সেই সাক্ষাৎকারে এই কথা বলা হয়েছে, যে নিউজ প্রতিবেদনটি হচ্ছে সেখানে বলা হয়েছে যে এই ইউনূস হচ্ছে একটি মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট, এটি হচ্ছে একটি পাপেট গভর্নমেন্ট, স্পষ্ট করে এখানে বলা হয়েছে। তার মানে হচ্ছে আর্মি তাদের এই ইউনূসকে ব্যাকআপ দিচ্ছে। তার মানে পুরোটা দোষ আর্মির উপরে চাপানো হচ্ছে। তার মানে আর্মির উপরে সেই স্যাংশনগুলো আসবে। তারপর দেশ হিসাবে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গার্মেন্টসের একটা বিশাল বাণিজ্য আছে। আমরা অনেক গার্মেন্টস পণ্য রপ্তানি করে ওইখান থেকে আয় করি। 80% রপ্তানিরা আসে গার্মেন্টস সেক্টর থেকে। আর সেটি যদি হয় তাহলে বাংলাদেশের গার্মেন্টসগুলো প্রায় বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে যদি বাংলাদেশের উপরে স্যাংশন আসে তাহলে বাংলাদেশটা একটা একেবারে পঙ্গু হয়ে যাবে। এই উপদেষ্টাদের জীবন বিপন্ন হবে, উপদেষ্টারা কোথাও পালাতে পারবে না, আর্মির উপরে স্যাংশন আসবে এবং দেশের অর্থনীতি একেবারে পুরাটাই ব্রোকেন হয়ে যাবে, যার ফলে বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দিবে এবং গৃহযুদ্ধ দেখা দিবে। এবং আরেকটা বিষয় যে হচ্ছে যে এই ইন্ডিয়ানসরা যারা আছেন তারা কিন্তু স্যাংশন দেওয়ার জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করবে। তাহলে আমাদের স্যাংশন কি তাহলে দিয়ে আসছে? আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি তাহলে অন্ধকার হয়ে যাচ্ছে? আমরা কিভাবে বাঁচতে থেকে আমরা যদি আরেকটি জিনিস লক্ষ্য করি, দেখি যে 10 তারিখে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে যে আওয়ামী লীগ যে মিছিল করতে চেয়েছিল, বিক্ষোভ মিছিল, এবং নূর হোসেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে চেয়েছিল, সেখানে যেভাবে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা করা হয়েছে, নারীদের উপরে হামলা করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের উপরে,
এই বিষয়গুলো যখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন দেখেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ব্যাপারে কনসার্ন প্রকাশ করেছে এবং বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সবার রাইট, ফ্রিডম স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট এগুলো প্রকাশ করার মতো স্বাধীনতা দিতে হবে, তারা কনসার্ন প্রকাশ করেছে। তাহলে বুঝেন যে বাংলাদেশের অবস্থা এখন কোন দিকে যাচ্ছে। তারপর ভারত আরও একটি কথা বলেছেন, ভারত বড়াই, দেশ ভারত না, ভারত বড়াই আরও একটি কথা বলেছেন। দেখেন উনি কি বলেছেন এনডিটিভিতে, উনি বলেছেন এ লট অফ পিপল আর টকিং অ্যাবাউট এক্সটার্নাল ইন্টারফারেন্স ইন দ্য ওভারথ্রো অফ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট ইন বাংলাদেশ। তিনি আরো বলেছেন যে সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য ডেমোক্রেটস ইঞ্জিনিয়ার দ্য কো ইন বাংলাদেশ ইন দেয়ার কান্ট্রিজ বোথ বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। তার মানে উনি ওই এনডিটিভি আরো বলেছে যে এই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য এই ডেমোক্রেটরা কাজ করেছে, সহযোগিতা করেছে। তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই এর বিপক্ষে অবস্থান নেবে, এই ইউনূস সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে এবং বাংলাদেশে স্যাংশন দিতে পারে। যদি বাংলাদেশে স্যাংশন দেয় তাহলে আমাদের দেশে ডেফিনেটলি একটি দুর্ভিক্ষ দেখা দিবে এবং গৃহযুদ্ধ দেখা দিবে। আফগানিস্তানের চেয়ে একটি ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশে। তাই আমি বলবো এই অবস্থা আমরা কখনো চাই না, এটা কখনো আমাদের দেশের জন্য কাম্য হতে পারে না। আমরা এই দেশটাকে ভালোবাসি। তাই আমি মনে করব বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের, আবারও বলছি আমি, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের উচিত হবে আসুন সম্মিলিতভাবে, সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে এই দখলদার সুদখোর মহাজন ইউনূসকে, অসাংবিধানিক সুদখোর মহাজন ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি, অর্থনৈতিক চাকাকে আবারও সচল করি, বাংলাদেশের মানুষের ভাগ্যকে আবারও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনি। আসুন সকলে মিলে ৭১ সালে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছি, এখনও সেই সুদখোর মহাজন ইউনূসের হাত থেকে এই দেশটিকে রক্ষা করি। নয়তোবা এই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, নয়তোবা এই দেশে গৃহযুদ্ধ দেখা দিবে। এই সুদখোর মহাজন ইউনূস কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু উনি সামাজিক ব্যবসা করার জন্য পাচার করে ফেলবে। অলরেডি উনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন হুন্ডির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে এই সামাজিক সুদের ব্যবসা করার জন্য। এখন উনি নির্দ্বিধায় গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করে দিয়েছেন, নির্দ্বিধায় উনি বিশ্বে টাকা পাচার করে উনি সারা বিশ্বে সামাজিক ব্যবসা করবেন। বাংলাদেশের মানুষের আজকে ভাগ্য নিয়ে এই সুদখোর মহাজন ইউনূস ছিনিমিনি খেলছেন। বাংলাদেশের মানুষের হাতে আজকে উনি ভিক্ষার থালা তুলে দিচ্ছেন। তাই প্রিয় দেশবাসী, আসুন সকলে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। যেভাবে ১৯৭১ সালে আমরা তাদেরকে পরাজিত করেছিলাম ৭১, যেভাবে আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করেছিলাম, একইভাবে আসুন সুদখোর মহাজনকে ইউনূসকে পরাজিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি, শান্তি ফিরিয়ে আনি। সবাই ভালো থাকুন। সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং অনেকগুলো ব্যর্থতা তাদেরকে আগামী দিনগুলোতে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। একটি রাজনৈতিক সরকার যখন ভুল করে বা ভ্রান্তি করে বা তারা যখন ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় থাকে এবং অনেকগুলো উইন্ডো তাদের খোলা থাকে। কিন্তু একটি অগণতান্ত্রিক সরকার কিংবা একটি অনির্বাচিত সরকার, তারা যখন কোথাও ক্ষমতায় বসে, এই ক্ষমতাটা অনেকটা বন্দুকের নলের উপর বসা কিংবা সুইয়ের উপরে বসে বা সেই যাকে বলা হয় তলোয়ারের যে ডগা ফলা, সেটার উপর বসে রাজ্য চালানোর মতো ঘটনা ঘটে।
তো এই কারণে কি হয় যে সব ক্ষেত্রে একটা জনসমর্থন এটাকে বোঝানোর জন্য একটা গণতান্ত্রিক কাঠামো বা ভিত্তি দরকার হয়। আর আমরা যেটাকে বলি জনপ্রিয়তা, এটি একেবারে একটা ফানুস একটা বিষয়। যেমন ধরুন, আমাদের দেশে যে বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, এবং এই গণ অভ্যুত্থানের পেছনের নেপথ্য কারণটার একেবারে পুরোটাই ছিল সাবেক সরকারের ব্যর্থতা এবং তাদের অনেকগুলো অপকর্ম, জালিয়াতি, তারপর জুলুম নির্যাতনের ফলে মানুষের ক্ষোভ এবং বিক্ষোভের ফলাফল। তো কাজেই মানুষ যে বিপ্লবে অংশগ্রহণ করেছে, তারা আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসুক বা কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় বসুক, এই টার্গেট নিয়ে কিন্তু কোনো মানুষ রাস্তায় নামেনি। মানুষের রাস্তায় নামার একমাত্র কারণ ছিল শেখ হাসিনা যে কোনোভাবে বিদায় নিক। এর কারণ হলো তিনি মানুষের ভোটের অধিকার হরণ করেছেন, গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছেন এবং কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে একেবারে টুটি চেপে ধরেছেন। ফলে তাকে নিয়ে মানুষের ক্ষোভ, ক্রোধ, বিক্ষোভ এর অভাব ছিল না। মানুষ গালাগাল দিত, মানুষ অভিশাপ দিত এবং সেই অভিশাপের প্রেক্ষিতে যে ঘটনাটা ঘটে গিয়েছে এটি দৈব দুর্বিপাক, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি, যাকে বলা হয় মাজেজা বা কারামত। তো এখন এই ঘটনা ঘটার পরে আবার অলৌকিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বে যে সরকার এসেছে, তারা এই গত ১০০ দিনে এমন কোনো কাজ করতে পারেননি, এমন কোনো কথা বলতে পারেননি যা কিনা আমাদের আশ্বস্ত করবে কিংবা আমাদের মনে আশা জাগাবে। আর আগামীতে আমরা তার নেতৃত্বের প্রতি অবিচল থাকব, তাকে সমর্থন জানাবো এবং একেবারে সন্তুষ্ট চিত্তে যার যার অবস্থান থেকে দেশ এবং জাতির জন্য কাজ করে যাব। বরং দিন যত যাচ্ছে তত তার প্রতি অবিশ্বাস বাড়ছে, দিন যত যাচ্ছে তাকে আমাদের সন্দেহ হচ্ছে, দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে যে এই মানুষটির হাতে যদি রাষ্ট্র পরিচালনার চাবি এবং কাঠি থাকে, তাহলে আমরা কি সেই ভারতের আগ্রাসনের মুখে পড়ব, নাকি আমেরিকার দাসত্বের কবলে পড়ব, নাকি আমাদের এই দেশ নিয়ে চীন এবং পাকিস্তান খেলবে? আমাদের দেশে কি গৃহযুদ্ধ হবে? আমাদের দেশে কি মারামারি, হানাহানি, কাটাকাটি, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো চলতে থাকবে এবং এগুলো বাড়তে থাকবে? এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না। ইতিমধ্যেই একেবারে ভয়ঙ্কর রূপে অনেকগুলো সমস্যা আমাদের সামনে এসে পড়েছে। যেমন ধরুন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গত ২০ থেকে ৩০ বছরের যে বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বগুলো নষ্ট হয়ে গিয়েছে। যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসগুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং যাদের সাথে যাদের শত্রুতা হওয়ার কথা ছিল, সেই শত্রুতা হয়নি, বরং যাদের সঙ্গে যাদের বন্ধুত্ব থাকার কথা ছিল, তাদের সঙ্গে উল্টো শত্রুতা হয়ে গিয়েছে। ফলে পুরো সামাজিক যে কাঠামো, এই কাঠামোটা নষ্ট হয়ে গিয়েছে। রাষ্ট্রীয় যে বিধি ব্যবস্থা আছে, সে বিচার বিভাগ বলেন, পুলিশ বিভাগ বলেন, অর্থ বিভাগ বলেন, এইগুলোর প্রতি জনসাধারণের যে নির্ভরতা, বিশ্বাস এবং আস্থা থাকার কথা, সেই জিনিসগুলো নেই। মানুষ ব্যাংক ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ব্যবসা বাণিজ্য করার জন্য যে সহায়ক শক্তি দরকার, সেই জিনিসগুলোও নেই এবং এগুলো ধীরে ধীরে আরও অবনতির দিকে যাচ্ছে। ফলে বাংলাদেশ নিয়ে আমরা যেভাবে চিন্তিত আছি, বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য রয়েছে এবং এই অঞ্চলটিকে যারা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মনে করেন, তারাও কিন্তু ভীষণ রকম টেনশনের মধ্যে আছেন। এর ফলে কি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে
খ্যাতি, তার যে দ্যুতি বা ইউনূসের যে যাকে বলা হয় ম্যাজিক ছিল, ওটি ক্রমশ ঠুনকো হয়ে যাচ্ছে। দেশে তাকে নিয়ে কোনো আগ্রহ নেই, দেশের বাইরেও তাকে নিয়ে কোনো আগ্রহ নেই। এই যে আজারবাইজানে গেলেন, তো তিনি অনেক জায়গাতে গিয়ে ছবি তুলেছেন। আপনি দেখবেন যে বলতে গেলে তুরস্কের যিনি প্রেসিডেন্ট এরদোয়ান, তার সঙ্গে ডক্টর ইউনূসের ছবি এবং তার হ্যান্ডশেক করার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন। তো এরকম অনেক কিছু হচ্ছে যেগুলোতে তার যে সারা জীবনের অর্জন, সেই অর্জনগুলো একেবারে নষ্ট হতে বসেছে। তো কাজেই এখন তাকে এই ৮৬ বছর বয়সে আবার নতুন করে সাজিয়ে, নতুন করে তাকে উদ্দীপ্ত করে এবং তার যারা সঙ্গী সাথী আছেন, এই সঙ্গী সাথীদেরকে নিয়ে আবার নতুন উদ্দীপনায় যুদ্ধ শুরু করা, মানুষের মনে আশা জাগানো একেবারে অসম্ভব ব্যাপার। কারণটা কি? আমি এখানে ৭টি কারণের কথা বলেছি। আসলে এখানে ৭০টি কারণ হবে বা ১৭০টি কারণ হবে। কেবলমাত্র জাস্ট মূল বিষয়গুলো আপনাদেরকে বলছি। উনি যে ব্যর্থ হলেন, প্রথম ব্যর্থতা হলো উনি কখনো রাজনীতি করেননি, রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং রাজনীতিবিদদের সঙ্গেও তার কারোরই কোনো বন্ধুত্ব বা সখ্যতা নেই। জাস্ট একটা উদাহরণ দিই। তিনি যখন এর আগে ১/১১-র সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চাইলেন, তো অনেক মানুষের সঙ্গে তার যোগাযোগ হলো, সবই অরাজনৈতিক। তো আমাকে জনাব মাহমুদুর রহমান মান্না একদিন তিনি খুব আফসোস করে বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরাসরি শিক্ষক। তো কাজেই ১/১১-র পরে তিনি একটা রাজনৈতিক দল করবেন। রাজনৈতিক অঙ্গনে তিনি যদি সেটি খুব গুরুত্বপূর্ণ মনে করতেন, সবার আগে তার ছাত্রকে তিনি ডাকতেন যে, বাবা আসো, কি করা যায় বলো। বাংলাদেশে মাহমুদুর রহমান মান্নার চাইতে সংগঠন করা, দল করা, এরকম ডক্টর ইউনূসের পরিচিত জনের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। সেই কাজটি তিনি গত বছরও করেননি, এবারও তিনি সেই কাজটি করেননি। তো তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতিবিদদের কোনো সম্পর্ক নেই, রাজনীতি তিনি বোঝেন না, কিন্তু এই রাজনীতির সর্বোচ্চ চেয়ারে তিনি বসেছেন। এটা তার প্রথম ভুল। দ্বিতীয় ভুল হলো যে তাকে ঘিরে মানুষের যে স্বপ্ন আর তার যে আউটপুট দেওয়ার যে ক্ষমতা, এর মধ্যে এত বেশি পার্থক্য, যে পার্থক্যের কারণে এখন মানুষের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ৩ নম্বর হলো তার সিলেকশন। তিনি যাদেরকে সিলেকশন করেছেন, প্রথমত একটা শ্রেণী তিনি সিলেকশন করেছেন একেবারে নিজের আপনজন কাছাকাছির যারা মানুষ, তাদেরকে। তার কার্যক্ষেত্র এবং তার অধিক্ষেত্র, মানে তার যে মানে বাসভবন কেন্দ্রিক বা অফিস কেন্দ্রিক যে পার্সোনাল পোস্টগুলো রয়েছে, পোর্টফোলিওগুলো রয়েছে, সেখানে তিনি তাদেরকে নিয়োগ দিয়েছেন যারা চট্টগ্রামের বাড়ি, তার পূর্ব পরিচিত, এবং তাদের কোনো যোগ্যতা অভিজ্ঞতা এটা কোনো কিছুই তিনি গ্রহণ করেননি। এর বাইরে কিছু মানুষকে তিনি নিয়োগ দিয়েছেন, যে নিয়োগের সঙ্গে আমার কাছে মনে হচ্ছে না যে তার কোনো গ্রিন সিগন্যাল ছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছে বা তিনি এই বিষয়গুলো জানেন। এখানে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে যার দায় দায়িত্ব তাকে নিতে হয়েছে, কিন্তু তিনি সেই জায়গাটিতে তিনি একটা নেগোসিয়েশনের জায়গাতে বা কমান্ডিং একটা ভয়েজের জায়গাতে তিনি পৌঁছাতে পারেননি। ফলে তার যে লোকগুলো একেবারে অথর্ব, আর অন্য যে লোকগুলো রয়েছেন যারা এসেছেন, তাদের কারোর উপরই তার কোনো পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল, তারপরে এথিক্যাল এর যে প্রেশার, এই প্রেশার দেওয়ার মতো কোনো ক্ষমতা বা কানেকশন তার নেই। এরপর তিনি যে কাজটি করেছেন সেটি হলো যে তার কোনো গ্রাউন্ড ওয়ার্ক ছিল না, ভীষণ রকম গ্রাউন্ড ওয়ার্ক ছিল না। তারপরে যেটা হলো যে ৪ নম্বরে যেটা হলো যে
গ্রাউন্ড ওয়ার্কের বাইরে তিনি কোনো ভিশন, নিজের থেকে কোনো ভিশন তিনি তৈরি করতে পারেননি। ছাত্ররা যা বলছে, আসিফ নজরুল সাহেব যা বলছে, প্রথম আলো যা বলছে, ইউটিউবাররা যা বলছে, রাজনৈতিক দলগুলো সব যা বলছে, সবকিছু তিনি শুনছেন, কিন্তু কোনো বিষয়ে তিনি কনক্রিট একটা সিদ্ধান্ত, ইয়েস অর বা নো, এই কথা বলে তিনি এগুতে পারেননি। আর হলো তিনি তার যে প্রথম ৩০ দিনের যে কর্মপরিধি, এই কর্মপরিধিতে অগ্রাধিকার ভিত্তিক যে কাজগুলো, সেই কাজগুলো তিনি করতে পারেননি। আর সবার শেষে যেটা বলবো সেটা হলো, এই তরুণ যুবকদেরকে তিনি যে নিয়োগ দিয়েছেন, একেবারে সর্বশেষ তার যে নিয়োগ, উপদেষ্টার রূপে যাদেরকে নিয়োগ দিয়েছেন, এটা নিয়ে এত বেশি সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যাগুলো তার পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব হবে না। তাকে এক্সট্রিম পর্যায়ে যেতে হবে, অর্থাৎ তাকে হি হ্যাজ টু গো, অর তাকে সাস্টেন করতে হলে তাকে দমন পীড়নে যেতে হবে, এবং ছাত্রদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এখন ফার্স্ট থিং হলো যে এই যে বিপ্লব, এই বিপ্লবের ভবিষ্যৎ কি? আমি খুব স্পষ্টভাবে আমার যে সিক্স সেন্স, সেই সিক্স সেন্স অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে, প্রথমত যে এখানে রাতারাতি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, নির্বাচন হবে, জামাত ক্ষমতায় আসবে বা বিএনপি ক্ষমতায় আসবে, এই বিষয়গুলো বলতে গেলে বর্তমান প্রেক্ষাপটে অসম্ভব একটা বিষয়। এর কারণ হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা চালাচ্ছেন, তারা পর্দার আড়ালে ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি, এবং তারা দেশ যেখানে যাক না কেন, ডক্টর ইউনূস পরাজিত হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু তারা এটার আনন্দ পেয়ে গেছেন। তো কাজেই যদি এখানে বিএনপি আসে, জামাত আসে, আওয়ামী লীগ আসে, এই আমলাতন্ত্রের যে এই মুহূর্তের দাপট, এই দাপটটা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। এবং এখন যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা সবাই রাজনৈতিক সরকারের হাতে নিগৃহীত হবেন অতীতের যে কোনো সময়ের চাইতে। ফলে কি হচ্ছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে যে একটা বলয় বা শাসন ব্যবস্থা গড়ে উঠেছে, এখানে ডক্টর ইউনূস এবং তার সঙ্গী সাথীরা চলে যাবেন, কিন্তু সেখানে হয়তো আর একজন আসবেন, তারপরে আর একজন আসবেন, এবং এভাবে ৩ বছর, ৪ বছর, ৫ বছর বারবার শুধু যাকে বলা হয় খেলোয়াড় চেঞ্জ হবেন, কিন্তু পিছনে পর্দার আড়ালে যারা খেলছেন তারা কিন্তু পরিবর্তন হবে না, যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য আর একটা নতুন আন্দোলন গড়ে তুলতে না পারে, ঠিক সেই ১১-এর মতো। তো সেক্ষেত্রে আগামী দিনগুলোতে প্রায় ৭টি অশনির সংকেত ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, দেশ এবং জাতির জন্য অপেক্ষা করছে। প্রথম দুঃসংবাদ হলো, এখন আমাদের যে অর্থনৈতিক বিশৃঙ্খলা, সামাজিক বিশৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে ক্রমাবনতি, এটি আরও খারাপ অবস্থায় যাবে। বিচারহীনতার সংস্কৃতি আরও বাড়বে, অর্থনৈতিক দুরবস্থা আরও বাড়বে। তারপর যেটা হবে সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি প্রচণ্ডভাবে বেড়ে যাবে, এবং এই রাজনৈতিক দলের যে এখন যাকে বলা হয় নেতৃত্ব বাংলাদেশে আছেন, সেই নেতৃত্বের একটা বিরাট অংশকে আবার জেলে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। যখন সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশনে নামবে, দ্বন্দ্ব ফ্যাসাদকারীদের বিরুদ্ধে অ্যাকশনে নামবে, কিংবা যারা নিজের অন্তর্দ্বন্দ্ব কলহে জড়িয়ে পড়েছেন এবং কোনো অবস্থাতেই লাঠি, টিয়ার শেল ছাড়া যাদেরকে দমন করা সম্ভব না, এরকম অনেকগুলো ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেছে, এবং অনেকগুলো ঘটনার জন্য একেবারে যাকে বলা হয় প্রস্তুত হয়ে আছে সেই মাঠ। যেমন ধরুন তাবলিগের দুটো গ্রুপ, এখন তাবলিগের দুটো গ্রুপে প্রথমে সরোয়ার্দী উদ্যানে একটা বিরাট সমাবেশ করা হলো, এক গ্রুপ জুবায়ের গ্রুপ, আবার সাদ গ্রুপ
সেটা কি করলো, তারা একেবারে আগামী 15 দিন কাকরাইল মসজিদ দখলে রাখবে। এই জন্য কাকরাইল মসজিদে আজকের জুমার নামাজের পর থেকে তারা সেখানে রীতিমতো যাকে বলা হয় নিজেদের আধিপত্য চালাচ্ছেন। এবং সামনে যে তাবলিগ জামাতের যে মহাসম্মেলন, বিশ্ব ইজতেমা, সেই ইজতেমাকে কেন্দ্র করে যে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন, এখানে দুই পক্ষের কারোরই কর্মী এবং সমর্থকের সংখ্যা 10 লাখের নিচে নয়। তা একদিকে 10 লাখ লোক, অন্যদিকে 10 লাখ লোক, তারা যদি পরস্পরের বিরুদ্ধে নেমে যায়, তাহলে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কি তাণ্ডব হতে পারে। এবং এই দৃশ্য দাড়ি টুপিওয়ালা লোকগুলো সেই টঙ্গী ইজতেমা ময়দানে, উত্তরাতে, কাকরাইলে, তারপর সে লালবাগে, চট্টগ্রামে, হাটহাজারীতে, সব জায়গাতে তারা দ্বন্দ্ব সংঘাত, মারামারি, কাটাকাটি করছে। এবং সেই দৃশ্যগুলো যখন ভারতে প্রচারিত হবে, তারপরে ওয়াশিংটনে প্রচারিত হবে, বিশ্বাস করেন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে যাবে। এটি কেবল অশনির সংকেত নয়, এটি আরো বড় কিছু। এরপর যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের হিন্দুদেরকে নিয়ে ভারত যে খেলছে, ইসকনকে নিয়ে ভারত যে খেলছে, এটাও আমাদের জন্য একটা অশনির সংকেত। এবং এটা নিষ্পত্তি করার মতো অবস্থা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। এরপর আমেরিকার যে মাতব্বরি ডোনাল্ড ট্রাম্পের যে যাকে বলা হয় এই যে পরিবর্তন, তিনি হঠাৎ করে চলে এলেন যেখানে বাংলাদেশের রাজনীতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বপ্ন, সবকিছুই মিস্টার জো বাইডেন ওনাদেরকে কেন্দ্র করে হচ্ছিল, কমলা হ্যারিসকে কেন্দ্র করে হচ্ছিল। ফলে এখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ধাক্কা তিনি সামলাতে পারবেন না। এখানে কিছু না কিছু বিপত্তি হবে এবং এটা তার জন্য, তার বিদায়ের জন্য, তার সঙ্গী সাথীদের জন্য রীতিমতো মানে যাকে বলা হয় অস্বাভাবিক অশনি সংকেত হয়ে পড়বে। এবং তার জন্য সবচেয়ে মারাত্মক বিপর্যয় মানে ডেকে নিয়ে আসবে, সেটা হলো তার অ্যাপয়েন্টি, মানে এই যে ছাত্র জনতা যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন, যে সমন্বয়করা, তারা খুব দ্রুত তার বিরুদ্ধে রাস্তায় নামবেন এবং তাদেরকে সামলানোর মতো অবস্থা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কোনো গোয়েন্দা সংস্থার কথা বসত, সেই ছাত্রদলের লোকদেরকে, শিবিরের লোকদের, শিবির তো নামবে না, ছাত্রদলের লোকদেরকে এই সমন্বয়কদের বিরুদ্ধে নামিয়ে দেওয়া হয়। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, এতক্ষণ আপনারা দেখলেন গোলাম মাওলা রনি ও সালাউদ্দিনের বক্তব্য ডক্টর ইউনূস সরকারকে নিয়ে। তো বন্ধুরা, ইউনূস সরকার ব্যর্থর কারণ তুলে ধরলেন গোলাম মাওলা রনি। এই গোলাম মাওলা রনির বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, তারপরে আপনারা শুনলেন সালাউদ্দিনের বক্তব্য। এই সালাউদ্দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।